একটিমাত্র মিথ্যা যা 7 বছর ধরে একটি ছোট্ট মেয়ের পুরো পৃথিবী হয়ে আছে। মা খুব শিগগিরই ফিরে আসবে, এই একটি বাক্যই প্রতিদিন ঘুমানোর আগে শুনে বড় হয়েছে 7 বছরের নিষ্পাপ মেয়েটি। কিন্তু এমন একটা দিন আসে যেদিন আর কোনো মিথ্যা তাকে বাঁচাতে পারে না। স্কুলে ভর্তি হতে গেলে প্রয়োজন বাবা মা দুজনের নাম, জন্ম সনদ, এমনকি বিবাহের প্রমাণপত্র। আর তখনই ভেঙে পড়তে শুরু করে একজন বাবার 7 বছরের যত্ন করে গড়ে তোলা মিথ্যার দেয়াল। কারণ সত্যিটা হলো, এই শিশুটির মা বহু বছর আগেই তাদের ছেড়ে চলে গেছে, আর ছোট্ট মেয়েটি আজ পর্যন্ত নিজের মায়ের মুখটাই দেখেনি। এখন প্রশ্ন হলো, একজন বাবা কি শুধুমাত্র নিজের মেয়ের হাসিটুকু বাঁচিয়ে রাখার জন্য একজন সম্পূর্ণ অচেনা নারীকে তার সন্তানের ভুয়া মা বানাতে পারবে? যদি সেই নারী রাজি হয়ও, ছোট্ট মেয়েটি কি তাকে নিজের মা বলে মেনে নেবে? আর যদি না হয়, তাহলে কি ভেঙে যাবে 7 বছরের বিশ্বাস? নাকি এই মিথ্যাকে সত্যি বানাতে গিয়ে সেই বাবার জীবন এমন এক মোড়ে পৌঁছাবে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ থাকবে না? আজকের গল্পটা শুধু একজন বাবার সংগ্রামের গল্প নয়, এটা এমন এক ভালোবাসার গল্প যেখানে রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে ওঠে ত্যাগ, দায়িত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। তাই আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না, কারণ শেষ 10 মিনিটে এমন কিছু ঘটবে যা হয়তো তোমার কল্পনারও বাইরে। তো বন্ধুরা, স্বাগতম সিনে কাহিনীতে। আজ আমরা জানবো 2016 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ কোরিয়ান ইমোশনাল ড্রামা সামার ড্রিমের সম্পূর্ণ গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি মানসিক নামের একজন একক বাবাকে। তিনি একজন দালালের সঙ্গে দেখা করতে এসেছেন। দালালটি তার সামনে একজন ভিয়েতনামী নারীর ছবি রেখে একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আপনার মেয়ে যদি বুঝে ফেলে যে এই নারী তার আসল মা নন, তখন কি করবেন? মানসিক একটুও না ভেবে শান্ত গলায় উত্তর দেয়, সেই সম্ভাবনা 1% নেই, কারণ আমার মেয়ে আজ পর্যন্ত তার মায়ের মুখই দেখেনি। তাই আর দেরি না করে এই মেয়েটিকেই ফাইনাল করুন। এই একটি উত্তরে বোঝা যায় একজন বাবা নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কত বড় একটা মিথ্যার বোঝা বছরের পর বছর বয়ে বেড়াচ্ছে। ছবিটা হাতে নিয়ে সেখান থেকে বের হতেই হঠাৎ রাস্তার মাঝখানে একটি ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ে। একজন লোক সবার সামনে এক তরুণীকে নির্মমভাবে মারধর করছে। মেয়েটি কান্না করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, আর লোকটা চিৎকার করে বলছে, চুপচাপ আমার সঙ্গে চল, না হলে আজকেই তোকে মাটির নিচে পুঁতে ফেলবো। লোকটা আবারও হাত তুলতে যাবে, ঠিক তখনই একটি শক্ত হাত এসে তার কবজি শক্ত করে চেপে ধরে। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আমাদের হিরো মানসিক। সে ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, এত বড় হয়েছ অথচ এইটুকু শেখনি যে কোনো নারীর গায়ে হাত তোলার অধিকার কারণেই। লোকটা অপমান সহ্য করতে না পেরে উল্টো মানসিকের দিকেই তেড়ে আসে। তুই কে রে? নিজের কাজ কর। কথা শেষ হতেই সে আচমকা নিজের মাথা দিয়ে মানসিকের মুখে সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যেই মানসিকের নাক ফেটে রক্ত ঝরতে শুরু করে। আর ঠিক সেই সময় বাইকে করে কয়েকজন নারী সেখানে এসে উপস্থিত হয়। তারা দেখে মানসিকের নাক ফেটে রক্ত ঝরছে। বাইকে করে আসা মহিলাদের মধ্যে একজন দ্রুত নেমে তার দিকে ছুটে আসে। তিনি মানসিককে আগে থেকেই চিনতেন, কারণ সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা কর্মসূচির তালিকায় থাকা একজন সাধারণ মানুষ হিসেবেই মানসিককে এলাকার অনেকেই চিনত। মহিলাটি রাগে ফেটে পড়ে লোকটিকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, একজন নিরীহ মানুষের উপর হাত তুললেন কেন? লোকটাও বিন্দুমাত্র ভয় না পেয়ে গলা চড়িয়ে বলে, ও আমার কাজে নাক গলিয়েছে, তাই ওর এই অবস্থা করেছি। নাক দিয়ে রক্ত ঝরছে, তবু মানসিক একটুও পিছু হটে না, বরং লোকটার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, একটা অসহায় মেয়ের উপর সবার সামনে এভাবে নির্যাতন করার অধিকার তোমাকে কে দিয়েছে? মানসিকের এই সাহসী কথাগুলো শুনে নির্যাতিত মেয়েটি অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। হয়তো জীবনে এই প্রথম কোনো অপরিচিত মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার পাশে দাঁড়িয়েছে। যাই হোক, ঘটনাটা সেখানেই শেষ হয়। এরপর মানসিক সোজা চলে যায় একটি হেয়ার সেলুনে। সেখানে তার 7 বছরের ছোট্ট মেয়ে ইয়ানা নতুন করে চুল কেটে আয়নার সামনে বসে নিজেকে দেখছিল। দরজার ভেতরে ঢুকেই মানসিক আগের সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যায়। মুখে হাসি এনে মেয়েকে জিজ্ঞেস করে, বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে? ইয়ানা দুষ্টু হাসি দিয়ে মাথা কাত করে বলে, কেন বাবা, আমি ছাড়া আবার কে? কথাটা বলেই সে দৌড়ে এসে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বন্ধুরা, এই ছোট্ট মেয়েটি হলো মানসিকের পুরো পৃথিবী, তার বেঁচে থাকার একমাত্র কারণ।
এর পরের দৃশ্যে বাবা মেয়েকে একসাথে একটি রাইডে চড়ে আনন্দ করতে দেখা যায়। হাসি আনন্দের মাঝেই হঠাৎ ইয়ানা খুব সরলভাবে প্রশ্ন করে বসে, আচ্ছা বাবা, মা কি সত্যি ফিরে আসবে? এক মুহূর্তের জন্য মানসিকের মুখটা থেমে যায়, তবুও মেয়ের মুখের হাসিটা বাঁচিয়ে রাখতে সে নিজের কষ্ট লুকিয়ে হেসে বলে, অবশ্যই সোনা, তোর মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ইয়ানা আবারও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মা দেখতে কেমন? আমার থেকেও সুন্দর? মানসিক মুচকি হেসে উত্তর দেয়, না রে, তোর মা ঠিক তোর মতোই সুন্দর। এই উত্তর শুনে ইয়ানার চোখে মুখে আনন্দর ঝিলিক ছড়িয়ে পড়ে। সে উচ্ছ্বসিত হয়ে বলে, তাহলে মা এলে আমিও তো অন্য বাচ্চাদের মতো স্কুলে ভর্তি হতে পারবো, তাই না বাবা? এই প্রশ্নটা যেন মানসিকের বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। চোখে জল চলে এলেও মেয়ের সামনে সে হাসিটুকু ধরে রাখে। হ্যাঁ সোনা, সেটার জন্যই তো তোর মা আসছে, তুই শুধু হাসি খুশি থাক। কিন্তু নিষ্পাপ মেয়েটা জানেই না তার মুখের এই একটুখানি হাসি ধরে রাখার জন্য একজন বাবা প্রতিদিন নিজের হৃদয়টা একটু একটু করে ভেঙে ফেলছে। সেদিন রাতেই মানসিক ইয়ানাকে নিয়ে যায় তার ছোট্ট ভাই ডং এর বাড়িতে। সব কথা শোনার পর ডং গভীর চিন্তায় পড়ে যায়। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, দাদা, তুমি যেটা করতে যাচ্ছ সেটা খুবই ঝুঁকিপূর্ণ। একটা সম্পূর্ণ অচেনা মেয়েকে এনে ইয়ানার মা বানিয়ে দেবে, এটা কি কোনোদিনই সম্ভব? আর কোনো মেয়ে কেন এমন একটা চুক্তিতে রাজি হবে? মানসিক দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় উত্তর দেয়, রাজি হবে ভাই। কোরিয়ান মেয়েরা অনেক বেশি টাকা চাচ্ছে, তাই একজন ভিয়েতনামি মেয়ের সঙ্গে কথা বলেছি, কম টাকাতেই রাজি হয়ে যাবে। একটু থেমে আবার বলে, আমার নিজের জন্য আর কিছুই চায় না, শুধু চায় আমার মেয়েটা একটা ভালো স্কুলে পড়ুক, ওর মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি। এদিকে সকালে যাকে মানসিক বাঁচিয়েছিল এবার তার পরিচয় সামনে আসে। মেয়েটির নাম মিহি। সে শহরের একটি নাইট ক্লাবে কাজ করে, আর সেই ক্লাবের মালিক হলো ভয়ঙ্কর নিষ্ঠুর এক নারী, শ্যারন। মিহি ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে। পরে শ্যারন মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কিনে এনে জোর করে এই অন্ধকার জগতে নামিয়ে দেয়। মিহি অবশ্য বহুবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আজ সকালে মানসিকের কারণে মিহি পালিয়ে যেতে পারায় শ্যারন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে মিহিকে হুমকি দিয়ে বলে, তোর পেছনে আমি অনেক টাকা খরচ করেছি, সুদে আসলে সব আদায় না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। আর ওই লোকটা যদি সরকারি সাহায্যে না বাঁচত, আজকেই ওর কবর খুঁড়ে দিতাম। কিন্তু শ্যারনের মুখে সরকারি সাহায্য কথাটা শুনেই মিহির মাথায় অন্য একটা পরিকল্পনা আসে। সে ভুল করে ভেবে বসে, যে লোক সরকারি অনুদান দেয় সে নিশ্চয়ই অনেক ধনী। এই ভুল ধারণাটা নিয়েই সে কৌশলে শ্যারনের কাছ থেকে মানসিকের বাড়ির ঠিকানা জেনে নেয়। অজুহাত মাত্র একটাই, লোকটাকে একবার ধন্যবাদ জানাতে চাই। পরদিন সকালে গল্প আমাদের নিয়ে যায় মানসিকের ছোট্ট গ্রাম্য বাড়িতে। সাধারণ একটা বাড়ি, কিন্তু ভালোবাসায় ভরা। সেখানে আছে একটি আদরের শূকর ছানা, যাকে ইয়ানা নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। আর বাড়ির ভেতরে চোখ রাখলেই বোঝা যায় ছোট্ট ইয়ানার দুষ্টুমি কতটা। দেওয়াল, থালা বাসন, পাথর, যেদিকেই তাকানো যায় রং পেন্সিলের ছোট্ট আঁকিবুকি। মনে হয় পুরো বাড়িটাই যেন তার নিজের ক্যানভাস। সকাল সকাল ইয়ানা তৈরি হয়ে শূকর ছানাটার কাছে গিয়ে মিষ্টি গলায় বলে, শোনো ভাইটি, আমি চাচ্চুর বাড়ি খেলতে যাচ্ছি, একদম লক্ষ্মী হয়ে যাবে, আর পাপাকে কিন্তু একদম বিরক্ত করবে না, ঠিক আছে? এতটুকু বলেই বিদায় জানিয়ে সে হেঁটে চাচ্চুর বাড়ির দিকে চলে যায়। মেয়েকে একা একা এত সুন্দরভাবে যেতে দেখে মানসিক গর্বে হাসতে হাসতে তার পোষা শূকর ডংশিকে বলে, দেখেছিস আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর তুই সারাদিন শুধু ঘুমাস আর খাস, অন্তত আমার নামটা উচ্চারণ করা শিখ। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, হ্যালো মানসিক। কণ্ঠটা শুনে মানসিক থমকে যায়। এবার ডংসিকের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি ব্যাপার, শুকরটা কি সত্যি কথা বলতে শুরু করলো নাকি? ঠিক পরের মুহূর্তেই আবার সেই কণ্ঠ শোনা যায়, আরে না না, আমি বলছি। মানসিক দ্রুত পেছনে ফিরে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে সকালে যার জীবন সে বাঁচিয়েছিল, মিহি। এদিকে চাচ্চুর বাড়িতে খেলতে গিয়ে ইয়ানার জন্য অপেক্ষা করছিল আরেকটা কষ্ট। ডংয়ের ছেলে কেন হঠাৎ করেই তাকে খোঁচা দিয়ে বলে, তোর বাবার তো কোনো টাকাই নেই, তোর বাবা একটা আস্ত মিথ্যাবাদী। বাবার নামে এমন কথা শুনে ছোট্ট ইয়ানা মুহূর্তে রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, একদম বাজে কথা বলবে না, আমার বাবা কখনো মিথ্যা বলে না। খুব শিগগিরই আমাদের অনেকগুলো শূকর হবে, আমরা অনেক বড় লোক হয়ে যাব, তখন তোদের কাছে আর কোনো খেলনা চাইতে
হবে না। রাগের মাথায় সে কেনের একটা খেলনায় লাথি মেরে দেয়। এবার কেনও রেগে গিয়ে নিজের সব খেলনা গুটিয়ে নেয়। তারপর এমন একটা কথা বলে যে একটা 7 বছরের শিশুর হৃদয়টাকেই ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তোর বাবা গরিব আর তোর মা তোকে ফেলে পালিয়ে গেছে, সে কোনোদিন আর ফিরে আসবে না। কথাগুলো শুনে ইয়ানার চোখ মুহূর্তেই অশ্রুতে ভরে ওঠে। সে কান্না জড়ানো গলায় চিৎকার করে বলে, চুপ করো, আমার মা পালায়নি, মা ভিয়েতনামে কাজ করে, আমার মা আজকেই ফিরে আসবে, দেখে নিও। এই কথাগুলো বলেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, কাঁদতে কাঁদতে ছুটে চলে আসে নিজের বাড়ির দিকে। অন্যদিকে সেই সময় মিহি প্রথমবারের মতো মানসিকের ঘরের ভেতরে ঢুকে দেয়ালে টাঙানো বাবা মেয়ের ছবিগুলো দেখছিল। ছবিগুলোর দিকে তাকিয়ে সে ধীর স্বরে বলে, সেদিন আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। মানসিক খুব সাধারণভাবে উত্তর দেয়, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, একজন মানুষ হিসেবে ওটাই আমার দায়িত্ব ছিল। ঠিক তখনই হঠাৎ মানসিকের ফোন বেজে ওঠে। ফোনটা ছিল সেই এজেন্টের। ওপাশ থেকে এজেন্ট হতাশ গলায় জানায়, দুঃখিত, যে ভিয়েতনামি মেয়েটির সঙ্গে কথা হয়েছিল সে শেষ পর্যন্ত রাজি হয়নি। সে তোমার মেয়ের মা সেজে থাকতে চায় না, অন্য কাউকে পেলে জানাবো। এই কথাগুলো শুনেই মানসিকের মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। যে শেষ আশাটুকু আঁকড়ে ধরেছিল সেটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল। অন্যদিকে মিহি কিন্তু পুরো বিষয়টা অন্যভাবে ভাবছে। সে এখনো বিশ্বাস করে মানসিক অনেক বড় লোক। সুযোগ বুঝে সে ধীরে ধীরে মানসিকের কাছে এগিয়ে আসে, তার হাত আলতো করে ধরে নিজেকে একটু ঘনিষ্ঠ করার চেষ্টা করে। মনে মনে তার একটাই হিসাব, লোকটাকে একটু নিজের দিকে টানতে পারলেই মোটা অঙ্কের টাকা হাতানো যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজাটা হঠাৎ খুলে যায়। কান্নায় ভেজা চোখ নিয়ে ইয়ানা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে দেখে মিহি ঠিক তার বাবার পাশেই দাঁড়িয়ে আছে। ছোট্ট মেয়েটার নিষ্পাপ মন আর কিছুই ভাবতে পারে না। এক নিমিষেই সে বিশ্বাস করে ফেলে এই বুঝি তার মা। পরের মুহূর্তেই সে দৌড়ে গিয়ে মিহির পা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, মা তুমি এতদিন কোথায় ছিলে, কেন আমাকে দেখতে আসনি? এই দৃশ্য দেখে মানসিক পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে তাড়াতাড়ি ইয়ানাকে বুঝিয়ে বলতে চেষ্টা করে, সোনা তুমি ভুল বুঝছো, ইনি তোমার মা নয়। কিন্তু 7 বছরের শিশুর মন কি এত সহজে মানে? ইয়ানা আরো শক্ত করে মিহিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, না, ইনি আমার মা, আমি মাকে আর কোথাও যেতে দেব না। এই একটা ভুল বুঝাবুঝি যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কোনো উপায় না দেখে মানসিক ছুটে যায় তার ভাই ডংয়ের কাছে। হতাশ গলায় সে বলে, ইয়ানা মিহিকেই নিজের মা বলে মেনে নিয়েছে, এখন আমি অন্য কাউকে আনলেও সে কখনোই মেনে নেবে না। আমি এখন কি করব? ডং দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জেদটা ছেড়ে দাও দাদা, শুধু তোমার নাম দিয়ে জন্ম সনদ বানিয়ে ফেলো। সিঙ্গেল প্যারেন্ট হিসেবে সন্তান মানুষ করা কোনো অপরাধ নয়। কিন্তু মানসিক মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে বলে, তুই বুঝবি না ডং, মেয়েটা প্রতিটা দিন অপেক্ষা করে আছে তার মা ফিরে আসবে বলে। আমি কিভাবে ওকে বলবো ওর মা আর কোনোদিনই ফিরবে না? ওই ছোট্ট মনটা এক মুহূর্তেই ভেঙে যাবে। আমাকে অন্য কোনো পথ খুঁজতেই হবে। সেদিন বিকেলে বাড়ি ফিরে মানসিক এক অদ্ভুত দৃশ্য দেখে। মিহি বিছানায় বসে ইয়ানাকে পিঠে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাইরে যতটা শান্ত দেখাচ্ছে ভেতরে ততটাই বিরক্ত। সে মনে মনে বলতে থাকে, পেটের ব্যথায় মরছি, তার উপর এই বাচ্চাটা সারাক্ষণ মা মা করছে। এখানে আসাটাই জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। লোকটার কাছে আদৌ কোনো টাকা আছে কিনা সেটাই তো সন্দেহ। ঠিক তখনই মানসিক ঘরে ঢোকে। তাকে দেখে মিহি আলতো করে ইয়ানাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর বেরিয়ে যাওয়ার আগে একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে বলে, মেয়ে ঘুম থেকে উঠলে আমাকে ফোন করবেন, এসে কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটিয়ে যাব। কিন্তু আজ মানসিক আর তাকে যেতে দিতে চায় না। গলায় বলে, তো তুমি কি আমার মেয়ের মা হতে রাজি হবে প্লিজ? কথাটা শুনে মিহি যেন আকাশ থেকে পড়ে। সে বিরক্ত হয়ে বলে, আপনি এসব কি পাগলের মতো বলছেন? মানসিক সঙ্গে সঙ্গে হাত জোর করে অনুরোধ করতে থাকে, আমাকে ভুল বুঝো না, আমি শুধু আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে চাই। ওর জন্ম সনদে মায়ের নাম লাগবে আর একটা বিবাহের কাগজ। তোমাকে শুধু কিছু কাগজে সই করতে হবে, এর বাইরে তোমাকে কিছুই করতে হবে না। বিনিময়ে আমি তোমাকে 20,000 বাদ দেব। আমি এসব করছি শুধু আমার মেয়ের জন্য। 20,000 বাদ কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মিহির চোখ লোভের ঝলকে ঝিলিক ফুটে ওঠে। তবে মুখে সে এমন ভাব করে যেন টাকার জন্য নয়, ইয়ানার প্রতি মায়া থেকে সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, আমি রাজি, তবে মনে রাখবেন আমি টাকার জন্য নয়। শুধু ইয়ানার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। এই কথাটা শুনে মানসিকের মুখে বহুদিন পর স্বস্তির হাসি ফুটে ওঠে। মনে হয় যেন সে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা জিতে গেছে। অন্যদিকে ক্লাবে ফিরে মিহি তার বান্ধবীকে হাসতে হাসতে বলে, একটা
আস্ত বলদ পেয়েছি, শুধু একটা শো এর জন্য 20,000 বাদ দিচ্ছে। টাকাটা হাতে পেলেই শ্যারনের সব দেনা শোধ করে এই শহর ছেড়ে পালিয়ে যাব। ওর মেয়ের মা হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। পরদিন সকালে মানসিক আর ইয়ানা নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে যায়। আজ তারা মিহিকে চিরদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে আসবে। ক্লাবে পৌঁছে মানসিক চুক্তি অনুযায়ী শ্যারনের হাতে মোটা অঙ্কের টাকা গুনে দেয়। এই টাকাটা তার জন্য বিশাল একটা ত্যাগ ছিল, কিন্তু মেয়ের মুখের হাসির সামনে সেই টাকার কোনো মূল্যই ছিল না। টাকাগুলো শ্যারনের দিকে এগিয়ে দিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে, টাকা তো পেয়ে গেছো, এবার থেকে মিহিকে আর কখনো বিরক্ত করবে না। এরপর মানসিক আর ইয়ানা গাড়িতে বসে মিহির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মিহির মাথায় তখন অন্য প্ল্যান। সে মনে মনে ভাবে, টাকা তো হাতে পেয়ে গেছি, এবার পেছনের দরজা দিয়ে চুপচাপ কেটে পড়লেই হলো। সে দ্রুত নিজের কাপড় গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক নিষ্পাপ কণ্ঠ, মা, তোমার মেকআপের বক্সটাও কি ব্যাগে ভরে দেব? মিহি ঘুরে তাকাতেই দেখে ইয়ানা তার পেছনে দাঁড়িয়ে মিষ্টি করে হাসছে। মুহূর্তেই তার সব পরিকল্পনা ফেস্তে যায়। মনে মনে সে বিরক্ত হয়ে বলে, এই শয়তান বাচ্চাটা আবার এখানেও চলে এসেছে। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে মিহিকে মানসিক আর ইয়ানার সঙ্গেই গাড়িতে উঠতে হয়। আর এদিকে ইয়ানার আনন্দ যেন আর ধরে না, কারণ তার ছোট্ট বিশ্বাস আজ সে সত্যি তার হারিয়ে যাওয়া মাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে বাড়ি ফিরে মানসিক আর ছোট্ট ইয়ানা মানসিকের বাবার ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে। দৃশ্যটা দেখে মিহি বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ প্রার্থনা করবে? আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। প্রার্থনা শেষ হতেই ইয়ানা মিষ্টি গলায় মিহির হাত ধরে বলে, মা, আমার সঙ্গে একটু খেলবে? প্লিজ মা, একটুখানি খেলো না। কিন্তু মিহি বিরক্ত মুখে উত্তর দেয়, এখন খেলার সময় না, চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু ভূত এসে ধরে নিয়ে যাবে। মিহির এমন রূঢ় আচরণে ছোট্ট ইয়ানার মনটা ভেঙে যায়, আর মানসিকও ভীষণ কষ্ট পায়, কারণ এত কষ্ট করে এত টাকা খরচ করে সে মিহিকে এনেছে শুধু মেয়েটার মুখে একটু হাসি ফোটানোর জন্য, অথচ মিহি তার সঙ্গে দুটো ভালো কথা বলতে চাইছে না। রাত গভীর হলে মিহি ভাবে মানসিক আর ইয়ানা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। সুযোগ বুঝে সে পালানোর জন্য দরজার ফুটো দিয়ে বাইরে উকি দেয়, কিন্তু দরজার ওপাশে তাকিয়ে সে একেবারে থমকে যায়, কারণ ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে মানসিক। ধরা পড়ে গিয়ে মিহি বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, আমি পালিয়ে না যাই তাই কি পাহারা দিচ্ছেন? মানসিক হেসে শান্ত গলায় উত্তর দেয়, না না, আমি শুধু বলতে এসেছি রাতের খাবার তৈরি, চলো একসঙ্গে খেয়ে নি। এবারও মিহির পালানোর পরিকল্পনা ব্যর্থ হয়। অগত্যা সে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে। খাওয়ার আগে মানসিক তার হাতে বিবাহ সনদের আবেদনপত্র তুলে দেয়। মিহি বিরক্ত হয়ে বলে, এত তাড়াহুড়ো কিসের, কাল করলেই তো হয়। মানসিক অনুরোধের সুরে বলে, না, কালই প্রসেসিং শুরু করতে হবে, কাগজ তৈরি হতে কয়েকদিন লাগবে। আর ওদিকে ইয়ানার স্কুলে ভর্তির সময় প্রায় শেষ, প্লিজ আজই সই করে দাও। অবশেষে মিহি ফর্ম পূরণ করতে বসে, কিন্তু ইচ্ছা করে ভুল তথ্য লিখতে শুরু করে। সে নিজের বয়স লেখে 27 বছর। ফর্মটা দেখেই মানসিক অবাক হয়ে বলে, সত্যি তোমার বয়স 27? আমার তো 43। আর মা বাবার নামের জায়গাটা ফাঁকা রাখলে কেন? মুহূর্তে মিহির মুখের হাসি মিলিয়ে যায়। সে নিচু গলায় বলে, আমার কোনো বাবা মা নেই, ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। এই কথাটা শুনেই মানসিক আর কিছুই বলতে পারে না। সে বুঝতে পারে এই মেয়েটার জীবনও হয়তো কম কষ্টের ছিল না। এদিকে ইয়ানা একটা মা পেয়েছে। এই আনন্দে মানসিকের ভাই ডং ছোট্ট একটা পার্টির আয়োজন করে, কিন্তু মিহি সেখানে যেতে রাজি হয় না। ডং অবাক হয়ে কারণ জানতে চাইলে মানসিক শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, সে তো আমার মুখটাই দেখতে চায় না। যাই হোক, আমি তো শুধু কাগজপত্রের জন্যই তাকে এনেছি, জোর করার কোনো অধিকার আমার নেই। অন্যদিকে রাতে মিহি তার বান্ধবীকে ফোন করে বলে, আমি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছি। লোকটার সব টাকা নিয়ে এমন ভাবে পালাবো, জীবনে আমাকে আর খুঁজেও পাবে না। বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে প্রথম দিন পালানোর সময় মিহির পায়ে গুরুতর আঘাত লেগেছিল। সেই ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। আজ ব্যান্ডেজ খুলে গিয়ে আবারও রক্ত পড়তে শুরু করে, কিন্তু নিজের ব্যথার কথা ভুলে গিয়ে মিহি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি কোনো দামি জিনিসপত্র পাওয়া যায়। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে মানসিক। মিহি ভেবেছিল এবার বুঝি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল, কিন্তু না। মানসিক তার দিকে একবার তাকিয়েই নিচ থেকে একটা ফার্স্ট এইড বক্স এনে দেয়। মিহি অবাক হয়ে বলে, কি খুঁজছেন? আমি কিন্তু কিছু চুরি করিনি। মানসিক আলতো করে তার পায়ে ওষুধ লাগাতে লাগাতে বলে, এসব কি বলছো? তোমার পা দিয়ে রক্ত পড়ছে, তাই ব্যান্ডেজ খুঁজছিলাম। সেদিন ওই লোকটা তোমাকে এত মারলো যে ক্ষতটা এখনো শুকায়নি। সত্যি বলছি, আমার হাতে ক্ষমতা থাকলে সেদিন ওর হাত পা একদম ভেঙে দিতাম। মানসিকের এই নিঃস্বার্থ যত্ন আর আন্তরিকতা মিহির ভেতরের কঠিন মনটাকেও নরম করে দেয়। সে মনে মনে ভাবতে থাকে, যে মানুষটা নিজের কথা না ভেবে আমার কষ্টের কথা ভাবছে, আমি কিনা সেই মানুষটার সঙ্গে প্রতারণা করতে যাচ্ছিলাম। অপরাধ বোধে তার মাথা নিচু হয়ে যায়। চুপচাপ নিজের ঘরে
গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙতেই মিহি দেখে ইয়ানা তার সামনে দুহাত গালি দিয়ে মুগ্ধ হয়ে বসে আছে। ইয়ানা হেসে বলে, মা তুমি এত সুন্দর কেন? মিহি লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এরপর ইয়ানা আলতো করে তার পাশে শুয়ে পড়ে। মিহির বুকের উপর ছোট্ট হাতটা রেখে খুব সরল গলায় বলে, মা আমি তো ছোটবেলায় তোমাকে পাইনি, আমি তোমার দুধ খেতে পারি? একটা মাতৃহীন শিশুর মুখে এমন আকুল আবেদন শুনে মিহির বুকটা হু হু করে ওঠে। এতদিন যে মেয়েটিকে শুধু ঝামেলা মনে করত, সেই শিশুটির বুক ভরা মায়ের অভাব যেন এক মুহূর্তেই তার হৃদয় গলিয়ে দেয়। চোখের কোণে অজান্তেই জল জমে ওঠে। মিহি আলতো করে ইয়ানাকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলে, এসো। অবশেষে বহুদিন পর ইয়ানা প্রথমবারের মতো মায়ের ভালোবাসার উষ্ণ স্পর্শ অনুভব করে। আর সেই মুহূর্ত থেকে অজান্তেই মিহির জীবনে শুরু হয়ে যায় এক নতুন অধ্যায়। আর সেই মুহূর্তেই না চাইতেও মিহির হৃদয়ে জন্ম নেয় এক নতুন অনুভূতি, মায়ের অনুভূতি। পরিবারের উষ্ণ ভালোবাসায় ধীরে ধীরে বদলে যেতে থাকে মিহির জীবন। গ্রামের প্রতিটা মানুষ তাকে ইয়ানার মা হিসাবে গ্রহণ করে নেয়। কেউ ভালোবেসে স্ন্যাক্স দেয়, কেউ কাঁচামরিচ, কেউ আবার হাসি মুখে আশীর্বাদ করে। এতদিন যে ভালোবাসার জন্য সে হাহাকার করেছে, আজ যেন সব একসাথে ফিরে পেয়েছে। পরদিন মিহি নিজের হাতে মানসিকের চুল কেটে দেয়। ইয়ানা পাশে দাঁড়িয়ে আয়না ধরে রাখে। ছোট্ট সেই মুহূর্তে যেন তারা সত্যিকারের একটি সুখী পরিবারের ছবিতে পরিণত হয়। এরপর তিনজনে শহরে ঘুরতে যায়। নতুন জামা কাপড় কেনা, ইয়ানার আইসক্রিম, মানসিকের জুস, সব মিলিয়ে জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। কিন্তু সুখের মাঝেই অশুভ ছায়া ঘনিয়ে আসে। ক্লাবের মালিক শ্যারন দূর থেকে সব দেখে বিষাক্ত হাসি দিয়ে মানসিকের পুলিশ বন্ধুকে বলে, যাকে তুমি সম্মানিত পরিবারের বউ ভাবছ, সে কিন্তু একসময় আমার ক্লাবে খদ্দেরের মনোরঞ্জন করত। কথাটা শুনে পুলিশ অফিসারের মুখের রং মুহূর্তেই বদলে যায়। এদিকে ইয়ানা আবারও স্কুলে যাওয়ার স্বপ্নে বিভোর। মানসিক তাকে আশ্বাস দেয়, আর মাত্র 1.5 সপ্তাহ, তারপরই তুমি স্কুলে যাবে। কিন্তু মিহির মনে তখন অন্য প্রশ্ন। সে খেয়াল করে স্কুলে ভর্তি আর বিয়ের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র সে পূরণ করেছিল, মানসিক এখনো সেগুলো জমা দেয়নি। কেন? সে কি কোনো সত্য লুকিয়ে রাখছে? ঠিক তখনই মানসিকের সেই পুলিশ বন্ধু তাদের বাড়িতে এসে হাজির হয়। মিহি জানায় মানসিক বাড়িতে নেই। পুলিশ অফিসার কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে, আমি আসলে মানসিকের জন্য আসিনি, এসেছি তোমার জন্য। একটা প্রশ্নের সৎ উত্তর দেবে? মিহির বুক ধরফর করে ওঠে। অফিসার তার চোখে চোখ রেখে বলে, তুমি কি সত্যি শহরের সেই কুখ্যাত নাইট ক্লাবে কাজ করতে? এই একটি প্রশ্নেই কি ভেঙে যাবে তাদের সুখের সংসার, নাকি এতদিনের লুকিয়ে রাখা অতীত আজ সবকিছু ধ্বংস করে দেবে? পুলিশ অফিসারের প্রশ্নটা শোনার পর থেকে মিহির ভেতরের পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝে যায় তার অতীতের সেই অন্ধকার পরিচয় আর গোপন নেই। এতদিন যে গ্রামের মানুষ তাকে ইয়ানার মা বলে বুকে টেনে নিয়েছে, সত্যিটা জানলে হয়তো তারাই মুখ ফিরিয়ে নেবে। সবচেয়ে বড় কথা, তার কারণে যদি মানসিক আর ইয়ানার সম্মান নষ্ট হয়, সেটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। এদিকে সারাদিন ফার্মে কাজ শেষে মানসিক সামান্য মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফেরে। কিন্তু ফেরার সময়ও মিহির কথা ভোলে না। রাস্তার পাশ থেকে কয়েকটি সুন্দর বুনো ফুল তুলে আনে, শুধু ওর মুখে একটু হাসি দেখবে বলে। ঘরে ঢুকে আস্তে করে ডাকে, মিহি জেগে আছো? কোনো উত্তর আসে না। মিহি ইচ্ছা করে ঘুমের ভান করে থাকে। মানসিক দীর্ঘশ্বাস ফেলে ফুলগুলো টেবিলে রেখে ধীরে ধীরে বলতে শুরু করে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি আসার পর থেকে ইয়ানার মুখে যে হাসিটা ফিরেছে, সেটা আমি কোনোদিনই দিতে পারিনি। আমি জানি শহরে তুমি যে জীবন কাটিয়েছো, সেটা তোমার পছন্দের ছিল না। খাঁচার পাখির মতো কেউ সারা জীবন বাঁচতে পারে না। আমি তোমাকে শুধু একটা শোয়ের জন্য এখানে এনেছিলাম, কিন্তু এখন বুঝেছি শুধু কাগজে সই করলেই পরিবার হয় না। আমি চাই তুমি মন থেকে ইয়ানাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করো। যদি সেটা না পারো, তবে কয়েকটা টাকার জন্য তোমাকে আটকে রাখার কোনো অধিকার আমার নেই। তাই এখনো আমি কাগজগুলো জমা দেইনি। মদের নেশায় বলা প্রতিটি কথাই ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্য। আর সেই সত্যের প্রতিটি শব্দ শুনছিল মিহি। কিছুক্ষণ আগেও যে মেয়েটা ব্যাগ গুছিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে মেয়েটার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়তে থাকে। পরদিন সকালে ইয়ানা ছুটে এসে বলে, বাবা মায়ের জ্বর এসেছে। মানসিক উদ্বিগ্ন হয়ে শহরে ঔষধ আনতে চলে যায়। বাবা বেরিয়ে যেতেই ছোট্ট ইয়ানা মায়ের কপালে জলপট্টি দিয়ে মমতার সঙ্গে হাতটা ধরে বলে, মা আমার যখন জ্বর হয়, বাবা আমাকে অনেক গল্প শোনায়। আজ আমি তোমাকে গল্প শোনাবো। একটা মাতৃহীন শিশুর মুখে এমন আকুল আবেদন শুনে মিহির বুকটা হুহু করে ওঠে। যে সম্পর্কটা এতদিন শুধু একটা চুক্তি ছিল, সেই সম্পর্কেই প্রথমবারের মতো সত্যিকারের মায়ের মায়া জন্ম নিতে শুরু করে। চোখের কোণে অজান্তেই জল চলে আসে তার। সে আলতো করে ইয়ানাকে বুকে টেনে নিয়ে ফিস ফিস করে বলে,
এসো। আর ঠিক সেই মুহূর্তেই ছোট্ট ইয়ানা প্রথমবারের মতো অনুভব করে মায়ের বুকের উষ্ণতা কেমন হয়। আর মিহিও বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো কখনো টাকার বিনিময়ে তৈরি হয় না, সেগুলো তৈরি হয় ভালোবাসা, মায়া আর নিঃস্বার্থ অনুভূতি থেকে। এইভাবেই শেষ হয় আজকের গল্পের এই অধ্যায়। যদি গল্পটা আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।